এবার পুজোয় বৃষ্টি, মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চিন্তায় পুজোর উদ্যোক্তারা। কয়েকদিন আগে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি। বুধবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি। সামনেই দুর্গাপুজো, অনেকেরই প্রশ্ন, এবার বৃষ্টি সব মাটি করে দেবে না তো? এই আশঙ্কা বেড়ে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। এবার 2রা অক্টোবর মহালয়া, 16ই অক্টোবর লক্ষ্মী পুজো। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সাধারণত যেরকম বৃষ্টি হয়, এবার পশ্চিমবঙ্গে তার থেকে বেশি বৃষ্টি হতে পারে। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তো পাবলিক ঠিকমতো আসতে পারবে না, এটা একটা মহা চিন্তা। আমরা তো লক্ষ লক্ষ টাকার প্যান্ডেলে পুজো প্যান্ডেল করে যদি পাবলিক দর্শনেই না হয় বৃষ্টির জন্য, এটা মহা চিন্তায় আছে। জিনিসগুলোকে রক্ষা করা, এত ইনস্টলেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়, আবার নতুন করে করা, এবং মানে একটা মারাত্মক দুশ্চিন্তা নিয়ে কাজ করেছি। চাপের মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কাজ করাটা একটা সত্যি আমাদের চ্যালেঞ্জ। কিভাবে যে সামলে উঠবো কাজ, সেটা কিছু বুঝতে পারছি না। অত্যন্ত বিপর্যয় মোকাবিলা পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। আরো বৃষ্টি হবে বলছে, সেই জন্য আমরা তো খুব চিন্তার মধ্যে আছি। যে লেবারটা ছিল তার দ্বিগুণ 3 গুণ লেবার লাগাতে হচ্ছে। যেহেতু ভিতরে কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাইকটা ধরবো আমরা, কিন্তু এই সময় বৃষ্টি, সামনের সপ্তাহে ওপেনিং পুজোর চিন্তায় আছি। স্বাভাবিক নিয়মেও যদি বর্ষা বিদায় নেয়, তাহলেও 10ই অক্টোবরের আগে বর্ষা বিদায় নিচ্ছে না, এবং পরপর বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে, তাতে আবহাওয়াবিদরা মনে করছেন এবার পুজোয় বর্ষা মঙ্গল। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কয়েকদিন আগেই গরমে পুড়েছে উত্তরবঙ্গ, আর এবার অঝোরে বৃষ্টি। দফায় দফায় বৃষ্টির জেরে দার্জিলিং এর রাস্তায় ধস, নকশালবাড়ির গ্রামে জল থই থই। কালো উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাস্তায় বেরোলে ছাতা, ঘরে পাখা। কয়েকদিন আগে এটাই ছিল কালিম্পংয়ের ছবি। গরমে পুড়ছিল পাহাড় সহ উত্তরবঙ্গের নানা এলাকা। বুধবার থেকে হাওয়া বদল, উত্তরে দফায় দফায় বৃষ্টি, দার্জিলিং এর রাস্তায় জলে জল। প্রবল গরমের পর টানা বৃষ্টি, ঘামে ভেজার পর এবার বৃষ্টিতে ভিজছে দার্জিলিং। কালিম্পংয়েও দফায় দফায় ভারী বৃষ্টি। বৃষ্টির জেরে দার্জিলিং এর লেবংকাট রোড এবং সিংমারির কাছে ধস নামে, ব্যাহত হয় যান চলাচল। 10 নম্বর জাতীয় সড়ক, বাংলা সিকিম লাইফ লাইন, এই রুটের প্রথমে ধস নামে মেল্লিতে, তারপরে সেটিঝোড়া এবং সেলফি দাঁড়ায়, ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরেও বুধবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি। শিলিগুড়ির নকশালবাড়ি, বুধবার থেকে এখানেও টানা বৃষ্টি, এর জেরে রায়পাড়ায় জলে জল। এটা দীর্ঘদিন ধরেই এটা মেন হলো আমাদের জল নিকাশি ব্যবস্থা একদমই ভালো না। পনির থেকে জল ঢুকে যায়, কিন্তু জলটা বেরোনোর কোনো রাস্তা নেই। ভিসিটি টিম আছে, ভিআরপি আছে, ওদেরকে একবার পাঠিয়েছিলাম, কিন্তু ওখানে এরকম ব্যবস্থা নাই যে ওখান থেকে জল যে বের করানো যাবে, জায়গাটাই নেই। জলপাইগুড়ির ধূপগুড়ি শহর ডুয়ার্সেও দফায় দফায় বৃষ্টি। নিউজ 18 বাংলা। ডিভিসি ছাড়া জলে দুর্ভোগ, অনেক জায়গা থেকে এখনো জল নামেনি, আর এরই মধ্যে আবারও দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নাগাড়ে বৃষ্টি, চিন্তায় বানভাসী এলাকার বাসিন্দাদের। ডিভিসি ছাড়া জলে ভেসে গেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গা এখনো জলমগ্ন, যেমন হুগলির খানাকুল,
এখানকার রাজহাটি, নন্দনপুর, জগৎপুরের মতো এলাকা থেকে এখনো জল নামেনি। কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান। এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি, বাড়ছে চিন্তা। বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখনো বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। অনেক জায়গায় যাতায়াতে এখনো ভরসা আর ডিঙি নৌকো। এই চরম দুর্ভোগের মধ্যে আবার ভারী বৃষ্টি। এই যে বন্যা হয়েছিল কিছুটা কমেছিল, আবার পুনরায় যে এই যে দুর্যোগ হচ্ছে, এতে আবার আমরা বন্যায় ফাঁসবো। আমরা তো পুজো আজার মায়ের মুখটিও দেখতে পাবো না, আর যেতেও পারবো না, বাড়ির মধ্যেই থাকতে হবে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন। চলছে ত্রাণবিলি। এরই মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি, ফুঁসছে কাঁসাই, বাড়ছে উদ্বেগ। বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েও মানুষ এখনো দোতলার মধ্যে বসবাস করছে। হ্যাঁ, তাদের খাওয়ার দাওয়ারেরও পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে। জল বাড়া দেখে প্রচুরই আতঙ্কে আছি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এর মধ্যে বুধবার রাতে কাঁসাই নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গড় পুরুষোত্তমপুরে। সকাল থেকে আবার অঝোরে বৃষ্টি। এখন পরিস্থিতি যখন থেকে ভাঙছে তখন থেকে ঘরে যে জল ঢুকছে আর বেরাবার জায়গা নেই। বাদে আছি আর ওখান থেকে যাইনি, এখনো যে জল আছে আর যেতে পারিনি, ওইখানে এখন বাদেই আছি। হুগলির তারকেশ্বর, ডিভিসি ছাড়া জলে এখানে ডুবে যায় বিঘের পর বিঘে চাষের জমি। এতে মাঠের ফসল মাঠেই নষ্ট। অনেক চাষের জমিতে এখনো জল জমে। এর মধ্যে বুধবার রাত থেকে আবারও বৃষ্টি শুরু। যে অবস্থা দাঁড়িয়েছে যে এখনো মাঠ থেকে জল বেরোয়নি, মানে শেষ হয় না। ধান তো সমস্ত নষ্ট হয়ে গেছে, সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে। মুর্শিদাবাদের ধুলিয়ান, এখানেও রাত ভর বৃষ্টি। গঙ্গা ফুঁসছে। বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয় ধুলিয়ান পার্লালপুর ফেরি সার্ভিস। এদিন সকাল থেকে ঝেঁপে বৃষ্টি কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। নিউজ 18 বাংলা। আর অন্যদিকে টানা বৃষ্টিতে স্বরূপনগরে চরমে ভোগান্তি। বিস্তীর্ণ এলাকায় জমা জলে নাভিশ্বাস। জলবন্দী কয়েক হাজার পরিবার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্বরূপনগরের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, জলবন্দী কয়েক হাজার পরিবার, সেক্ষেত্রে পঞ্চায়েতের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে এলাকাবাসীর জন্য? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে স্বরূপনগরের চারঘাট, দিয়ারা সহ একাধিক গ্রামে কয়েক হাজার পরিবার জলমগ্ন। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যে জলটা কিন্তু প্রতিদিনই কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে। জলটা কিন্তু কম, অন্যান্য জায়গায় যেমন জল কমছে কিন্তু এখানে কিন্তু জল বেড়েই চলেছে। তার কারণ ইছামতি এবং যমুনা নদীর যে জল, সেই জল আস্তে আস্তে ছাপিয়ে গ্রামের মধ্যে ঢুকছে। অন্যদিকে বৃষ্টির জল, দুটোতেই কিন্তু এলাকা কিন্তু ছাপিয়ে গেছে। কয়েক হাজার বিঘার জমি, চাষের জমি জলের তলায়। সব পরিবার তারা বাড়ি ছাড়া, একদম চরম দুর্ভোগ, দুর্দশা সেই ছবি ধরা পড়ছে। উদ্ধার ত্রাণে দ্রুত ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। অবস্থা খুবই খারাপ, চারিদিকে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। খাওয়ার অসুবিধা, কাজ কাম করতে পারছি না। এই প্রায় 15-20 দিন বেশি এই জল উঠেছে। এখন এই জলের তলায় আসছি, তো ঘর পড়ে যাচ্ছে, সব টেলা বেড়ে গেছি। জলমগ্ন হওয়ার পরে আমি এলাকা পরিদর্শন করে এসে আমি বিডিওকে জানিয়েছি যে দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে। উনি অল্প কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলেন, সেটা আমি বিতরণ করে দিয়েছি। আর পর্যাপ্ত পানীয় জল ও মেডিকেল ক্যাম্প আর ত্রাণের ব্যবস্থা করার জন্য উনি আমাকে আশ্বাস দিয়েছেন। আমরা দেখলাম গতকালের স্বাস্থ্য বৈঠকে থ্রেড কালচার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে থ্রেড কালচারে অভিযুক্ত প্রাক্তন সুপার, থ্রেড কালচারে অভিযুক্ত বুলবুল মুখোপাধ্যায়। আরজি করে থ্রেড কালচারের বিরুদ্ধে চিঠি, অনুসন্ধান কমিটিকে চিঠি অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়ের। 13 জন অধ্যাপক চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, অর্থাৎ থ্রেড কালচারের অভিযোগ রয়েছে। বুলবুল মুখোপাধ্যায় সহ 13 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ থ্রেড কালচারের। ডাক্তারদের আন্দোলনে মন্তব্যে নয়,
দলীয় মুখপাত্র ছাড়া মুখ খুলতে নিষেধাজ্ঞা। পদ্মের সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা নেতৃত্বের। ডাক্তারদের নিয়ে দিলীপ অশোকের মন্তব্যে বিতর্ক দাঁড়া বেঁধেছিল। দিলীপ অশোক দিনদার মন্তব্যকে সমর্থন নয় দলের। অপরিচিত জেলা সভাপতিদের জনসংযোগের বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়েছে নেতৃত্বকে। ধর্ষণ, খুন, সেমিনার রুম না অন্য কোথাও? সিবিআইয়ের হাতিয়ার ডিজিটাল তথ্য প্রমাণ। ডিজিটাল তথ্য প্রমাণ হাতিয়ার করে তদন্তে সিবিআইয়ের নজরে হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকের নির্দিষ্ট জায়গা। আরজি করে ডিজিটাল তথ্য প্রমাণ থেকে দাবি সিবিআইয়ের, ঘটনাস্থলের সঠিক সন্ধান পেতে ফরেনসিক রিপোর্ট চাই সিবিআই। ধর্ষণ, খুন, সেমিনার রুম না অন্য কোথায় সেটা জানতেই কিন্তু ফরেনসিক রিপোর্ট চাই এবার সিবিআই। অন্যদিকে আবার আরজিকর দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষের শালীকে ইডি তলব করেছে। সিজিওতে হাজিরা দেন অর্পিতা বেরা। 5.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। এর আগে এয়ারপোর্ট 1 নম্বরে অর্পিতা বেরার বাড়িতে তল্লাশিতে একাধিক নথি উদ্ধার করে ইডি। আর গতকালই 5.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। গতকাল বিকেলে স্বাস্থ্য বৈঠক ছিল নবান্ন সভাঘরে এবং এই স্বাস্থ্য বৈঠকেও থ্রেড কালচার প্রসঙ্গ। থ্রেড কালচারের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। থ্রেড কালচার কোনোভাবেই বরদাস্ত নয়। অধ্যক্ষ সুপারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অভিযোগ পেলে ডিজি সিপিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। এবং এই বৈঠকেই কাজের খতিয়ান নিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিরাপত্তা বৃদ্ধি। হাসপাতালের সুরক্ষা ব্যবস্থার কতদূর কাজ হলো খতিয়ান নিলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল ধরে ধরে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই সব কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হলো। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ, খুন, হাসপাতাল, মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তায় জোর, আর এর জন্য তৈরি হচ্ছে বিশেষ অ্যাপ। নবান্নে স্বাস্থ্য বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। জানালেন একাধিক পদক্ষেপের কথা। আমরা রাত্রির সাথী যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায়, এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারে। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন এ নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য দপ্তরের অফিসারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের সুপার ও মেডিকেল কলেজের অধ্যক্ষরাও ছিলেন নবান্নের এই বৈঠকে। সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ পুরকায়স্থ তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারে। অ্যাপ সিস্টেম করা, অ্যালার্মিং সিস্টেম করা, এই কাজগুলো সমস্ত করার জন্য বলা হয়েছে। আজকেই আমার কাছে সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে 12,000 পুলিশের রিক্রুটমেন্টে আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। 12,000 সংখ্যাটা তো কম নয়। আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে। বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেসের কাজ করে, কিন্তু তাদের অনেকেই অজানা, তাদের ডিটেলসটা ওদের কাছে নেই, সেগুলো চেক আপ করতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে, 1 বছর ধরে চলছে বা অনেকদিন চলবে, বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস, ফটোগ্রাফ, তাদের অ্যাড্রেস, তাদের বায়োমেট্রিক্স কার্ড, তাদের সবটাই রাখতে বলেছি। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি, অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাই ওয়াটার, রেস্টরুম,
লাইট, সিসিটিভি। আমি প্রিন্সিপালদের বলেছি পিডব্লিউডির হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে, ওটা পুরো ভেঙে দিয়েছি। অল প্রিন্সিপাল নাও বিকেম দ্য চেয়ারম্যান অব দ্য রোগী কল্যাণ সমিতি। এমএসভিপিও থাকবে মেম্বার, একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার বা এইচওডি, সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে। তারাই হসপিটালের দায়ভার গ্রহণ করবেন। নিউজ 18 বাংলা।